শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রে আহ, অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমাদের সংযোজিত ফাংশনের অন্তরীকরণ। তো স্টুডেন্টস, আমাদের অলরেডি মূল নিয়ম আলোচনা হয়ে গেছে, লিমিট আলোচনা হয়ে গেছে। আমরা আজকে বিভিন্ন ফাংশনের অন্তরীকরণ এবং সংযোজিত ফাংশনের কিভাবে অন্তরীকরণ করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি স্লাইডে। আমাদের প্রথমেই আমরা কিছু অন্তরীকরণের কিছু প্রয়োজনীয় সূত্র একটু দেখে নিই। হ্যাঁ, আমরা এই প্রয়োজনীয় সূত্রগুলো আগে দেখি। অন্তরীকরণ করতে গেলে আমরা কি কি কাজ করব। আমরা অন্তরীকরণের মূল নিয়মের শর্তে আমরা ডিওয়াই বাই ডিএক্স বলতে কি বোঝায়, মূল নিয়মের শর্তটা আমরা দেখেছি। ডিওয়াই বাই ডিএক্স এ আমার ওয়াইটা কি ভেরিয়েবল এবং এক্সটা কি ভেরিয়েবল। ডিওয়াই বাই ডিএক্স, হ্যাঁ, এক্সটা হলো আমার স্বাধীন চলক এবং উপরেরটা হলো আমার অধীন চলক। এগুলো আমরা অলরেডি আলোচনা হয়ে গেছে। নিচে যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব সেটা হলো আমার স্বাধীন, অর্থাৎ এখানে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। তো সো আমার এটা হলো স্বাধীন। আর কাকে করছি? y ইকুয়ালস টু কত? x টু দি পাওয়ার n। তাহলে এটা হলো আমার yটা হলো আমার এখানে অধীন চলক। অর্থাৎ আমরা যেই ফাংশনটা y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n দেওয়া আছে, তো সো আমরা উপরেরটাকে অন্তরীকরণ করব কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। সো এখানে দেখো x কে অন্তরীকরণ করছি, তো সো আমার এটা অধীন চলক। ঠিক আছে, তো ddx of x1 x টু দি পাওয়ার n হলো n x টু দি পাওয়ার n minus 1। এখানে দেখো d বাই dx 1 বাই x ইকুয়ালস টু মাইনাস 1 বাই x স্কয়ার। তো সো শিক্ষার্থীরা, আমরা এখানে এই ফর্মুলাগুলা আমরা মূল নিয়মের সাহায্যে আমরা অলরেডি মনে হয় আমার প্রথম ক্লাসে এই x টু দি পাওয়ার n এর সূত্রটা এটা আলোচনা হয়ে গেছে, কারণ তোমাদের এটার উপরে একটা ক্লাস হয়ে গেছে। তো সো এখানে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে উপরের যেই চলকটাকে আমরা অন্তরীকরণ করছি সেটা হলো অধীন। ঠিক আছে, আর নিচে আমরা যার সাপেক্ষে করছি x এর সাপেক্ষে সেটা হলো স্বাধীন। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে এই যে d বাই dx অফ 1 বাই x টু দি পাওয়ার n, এগুলা আমরা বইয়েও আমরা চার্টে পাবো। হ্যাঁ, d বাই dx অফ রুট x ইকুয়ালস টু 1 বাই 2 রুট x। তারপরে আছে কোন ধ্রুবকের অন্তরীকরণ 0। ঠিক আছে, তারপরে আছে c ইনটু f অফ x, অর্থাৎ একটা ফাংশন যদি কোনো ধ্রুবক দ্বারা গুণ থাকে তাহলে এই ধ্রুবকটা আমার কে স্থির রেখে আমরা ফাংশনটাকে অন্তরীকরণ করব। তো সো শিক্ষার্থীরা, এখানে আমরা যে বিষয়টা আমরা তুলে ধরতে চাচ্ছি সেটা হলো যে আমরা বিভিন্ন ফাংশনের অন্তরীকরণ, এগুলো আমরা বেসিক্যালি আমরা মূল নিয়মের সাহায্যে আমরা প্রমাণ করব। কিন্তু যখন আমরা অন্তরীকরণ করব তখন আমরা এই সূত্রগুলোকে আমরা সরাসরি প্রয়োগ করব। ঠিক আছে, এখানে আমার এই প্রত্যেকটা শর্তই খুব গুরুত্বপূর্ণ। x টু দি পাওয়ার n, n সামনে আসবে x n minus 1। ঠিক আছে, ddx of x কত? 1 1 বাই x, এটাও আমরা n x টু দি পাওয়ার n এর ফর্মুলা ইউজ করব, ইউজ করে এটা আসছে। ঠিক আছে, x টু দি পাওয়ার n এর ফর্মুলা ইউজ করে এটা আসছে। এখানেও সেম x টু দি পাওয়ার মাইনাস n। ঠিক আছে, এটাকে আমরা এই সূত্র দ্বারা এটাকে এটা প্রমাণ করেছি। ঠিক একই ভাবে আমরা রুট x, এখানে x এর পাওয়ার কত? হাফ, অর্থাৎ n কত? হাফ। তাহলে এটাকে আমরা এই অন্তরীকরণ করলে এটা আসে। হ্যাঁ, তারপরে ধ্রুবকের অন্তরীকরণ 0। তো যাই হোক শিক্ষার্থীরা, আমরা এই ফর্মুলাগুলোর মধ্যে সব তো আমরা আসলে স্লাইডে দেখাতে পারবো না, মূল নিয়মের সাহায্যে আমরা দু একটা প্রমাণ স্লাইডে দেখানোর চেষ্টা করি। অলরেডি আমার পূর্ববর্তী ক্লাসে মূল নিয়মটা আলোচনা হয়েছে। তো আমরা মূল নিয়মের শর্তটা এবং দুইটা প্রমাণ আমরা তারপরেও আবার একটু দেখাচ্ছি তোমাদেরকে। মূল নিয়মে রুট এক্স এর অন্তরজ নির্ণয়। ঠিক আছে, কি করছি দেখো, আমরা ফাংশনটাকে ধরে নিয়েছি f(x) ইকুয়ালস টু রুট এক্স।
তাহলে মূল নিয়মের শর্ত অনুযায়ী আমরা ফাংশন অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h লিমিট h টেন্ডস টু 0। আশা করি এটা অলরেডি তোমরা গত ক্লাসে জেনে গেছো। তাহলে মূল নিয়মের সংজ্ঞা হতে কি পাচ্ছি, dy বাই dx বা ddx অফ fx বা f dash x equals to limit h tends to 0 function of x plus h minus function of x divided by h। তাহলে আমার এখানে ফাংশন অফ x plus h এখানে ধরে রেখেছি, ফাংশন অফ x root x divided by h। এখন আমরা লিমিটের কনসেপ্ট অনুযায়ী আমরা জানি যে 0/0 আকার থাকলে এটা অসংজ্ঞায়িত, সেই ক্ষেত্রে আমার লিমিটের যে ফাংশনটা বা এই বাইরের যে রাশিটা এটাকে আমার চেঞ্জ করতে হয়। অর্থাৎ এখানে আমি h এর মান 0, আমি যদি h এর মান 0 বসিয়ে দিই তাহলে উপরেও 0 নিচেও 0, অর্থাৎ 0/0। তো আমাদের এখানে একটা ছোট্ট ফর্মুলা আছে, সেটা হলো আমরা এটাকে বলতে পারি এল হসপিটাল ল বা লপিটালের নিয়ম। এখানে আমরা জানি যে 7টা কেস আছে, 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 টু দ্য পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, হ্যাঁ এরকম বেশ কয়েকটা কেস আছে। তারপরেও আমরা এখানে উচ্চ মাধ্যমিকে আমরা 0/0 এবং ইনফিনিটি বাই ইনফিনিটি এই দুইটা এবং ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই 3 ধরনের অসংজ্ঞায়িত ফাংশন আমরা অনির্ণেয় আকারের ফাংশন আমরা পেয়েছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে h এর মান 0 বসাই, লিমিটের h এর মান 0 বসাই, তাহলে আমার 0/0 আকার যেটা অনির্ণেয়। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ফাংশনটাকে চেঞ্জ করে ফেলতে হবে। তো ফাংশনটা চেঞ্জ আমরা বিভিন্ন মূল নিয়মে এক এক জায়গায় আমরা এক এক রকম ভাবে করেছি। কোথাও আমরা ত্রিকোণমিতিক ফাংশন থাকলে আমরা ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করেছি, হ্যাঁ sin c মাইনাস sin d, sin c প্লাস sin d। হ্যাঁ যদি আমরা অ্যালজেব্রিক ফাংশন থাকে তাহলে আমরা অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করেছি, অথবা সিরিজ থাকলে ধারা হলে ধারার সূত্র ব্যবহার করে আমরা লিমিটের ফাংশনটাকে চেঞ্জ করব। অর্থাৎ আমার ফাংশনটা বা এই রাশিটা এমন হতে হবে যাতে আমার লিমিটটা বসাইলে যাতে 0/0 বা অনির্ণেয় আকারটা আর না থাকে। যতক্ষণ পর্যন্ত আমার 0/0 আকার বা অনির্ণেয় আকার থাকবে ততক্ষণ পর্যন্ত আমার ফাংশনটাকে চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা কিভাবে চেঞ্জ করব, এখানে √x প্লাস h মাইনাস √x এটার অনুবন্ধী রাশি দ্বারা আমরা উপরে নিচে গুণ করে দিই। ওকে, দিলাম গুণ করে, ঠিক আছে। গুণ করার ফলে আমার এই শেপটা আসলো। শিক্ষার্থীরা একটু দেখে নেই, আমি কথাটা একটু আবার রিপিট করি, 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, হ্যাঁ 0 টু দ্য পাওয়ার 0, হ্যাঁ এই ধরনের বেশ কয়েকটা 7টা কেস আছে, এগুলাকে আমার লপিটালের নিয়ম অনুযায়ী অনির্ণেয় আকার বলে। এর মধ্যে আমাদের এখানে একটা কেস আমরা পেয়েছি 0/0। তো আমরা এখানে 0/0 যেহেতু লপিটালের নিয়ম অনুযায়ী আমার যতক্ষণ পর্যন্ত 0/0 থাকে আমাদের ফাংশনটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই পদ্ধতিতে আমরা কি করলাম, অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করে দিয়ে এটাকে পরিবর্তন করার চেষ্টা করলাম। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। তাহলে আমার এখানে উপরে কি হয়ে গেল, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে যা আছে তাই। তো সো এখানে আমাদের কি দাঁড়াইলো, এখানে উপরে রুট ওভার ক্যান্সেল হয়ে গেল, এক্স এক্স কাটা, এইচ এইচ কাটা, তাহলে নিচে আমার রইলো এটা, ঠিক আছে। এই যে এইচ এইচ কাটা গিয়ে আমার এই শেপটা রইলো, ঠিক আছে। তাহলে এইচ এইচ কাটা গিয়ে রইলো আমার এটা, তাহলে 1/2 রুট এক্স, ঠিক আছে শিক্ষার্থীরা। তাহলে আমরা রুট এক্স এর একটা সূত্রের প্রমাণটা আমরা দেখলাম। তো শিক্ষার্থীরা আমরা এখানে তোমাদেরকে মূলত দেখাতে চেয়েছি যে আমরা যে সূত্র চার্টটা আমরা দেখিয়েছি এই চার্টগুলো আমরা প্রমাণ করতে পারবো মূল নিয়মের সাহায্যে। কিন্তু আমাকে এই সূত্রগুলোকে মুখস্থ রাখতে হবে, কারণ কি আমরা সকল ক্ষেত্রে এই সূত্রগুলোকে মূল নিয়মের সাহায্যে পরীক্ষায় প্রমাণ করে আনা সম্ভব না। এই জন্য আমরা এগুলাকে সূত্রগুলোকে অবশ্যই মুখস্থ করব, কিন্তু আমরা প্রমাণগুলোও আমরা পাশাপাশি মূল নিয়মের সাহায্যে একটু শিখে নিব। মূল নিয়মের মূল শর্তটা কি, যে লিমিটের মান ততক্ষণ পর্যন্ত বসাতে পারবে না যতক্ষণ পর্যন্ত অনির্ণেয় আকার থাকবে। অর্থাৎ অনির্ণেয় আকার যতক্ষণ পর্যন্ত আছে লিমিটটাকে চেঞ্জ করতে হবে, ওই অনুযায়ী আমরা কাজ করব, ঠিক আছে। এটা হলো আমার মূল কনসেপ্ট। আর মূল নিয়মের সূত্রটা কি, dy বাই dx ইকুয়ালস টু
লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h। এই শর্তটা বসিয়ে ওই অনুযায়ী আমার ফাংশনটাকে ওখানে প্লেস করতে হবে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। সো ddx of root x equals to 1/2 root x আমরা কিভাবে মূল নিয়মের সাহায্যে নিয়ে আসলাম সেটাই তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, ওকে। এখন আসো শিক্ষার্থীরা, আমরা আরেকটা মূল নিয়মের সাহায্যে দেখাই মূল নিয়মের যে কোনো ধ্রুবকের অন্তরক এটা কিভাবে হয় আমরা একটু মূল নিয়মের সাহায্যে দেখে নিই। আমরা জানি ধ্রুবকের অন্তরক শূন্য, ddx of c equals to 0 কিভাবে হয় একটু দেখি। দেখো এখানে আমরা কি করলাম, ফাংশনটাকে c ধরলাম, ধ্রুবক ফাংশনটাকে fx কে c ধরলাম, আর f of x plus h যেহেতু আমার এটা ধ্রুবক সো আমার fx ও c হবে আর f of x plus h দুটেই আমার ধ্রুবক। ওকে, এখন আসো আমরা মূল নিয়মের সংজ্ঞাটার মধ্যে আমরা এটা এই দুইটা মান আমরা বসায় দিই। f of x plus h এটাও c, fx এটাও c, তো সো আমরা দুইটা বসায় দেই, দেখি কি দাঁড়ায়, c minus c divided by h। তার মানে আলটিমেটলি আমার রেজাল্ট কি, শূন্য। তাহলে আমরা বলতে পারি যে ধ্রুবকের অন্তরক শূন্য। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আমরা ছোট্ট করে তোমাদেরকে মূল নিয়মটা আবার একটু তোমাদের ঝালাই করে দিলাম। এখন তোমরা বাকি অঙ্কগুলো উদাহরণে করা আছে বইয়ে, উদাহরণে দেখে একটু বুঝে নিবে। ddx of a to the power x, ddx of e to the power x, হ্যাঁ এগুলা একটু তোমরা বই থেকে দেখে নিবে, বইয়ে প্রমাণগুলা করা আছে। মূল নিয়ম কিভাবে অ্যাপ্লাই করে আলোচনা হয়েছে, আজকে আবার একটু দেখালাম। এখন আমরা মূলত যেই কারণে আমি এই মূল নিয়ম দুইটা দেখাইলাম সেটা হলো যে আমার সূত্রগুলাকে তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো এখানে আমরা বেসিক সূত্র যেগুলো করেছি, আরো কিছু সূত্র আছে সেগুলো একটু দেখে নিই। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি স্লাইডে। দেখো এখানে কি d by dx of a to the power x, হ্যাঁ ax ln a, এটার মূল নিয়মের সাহায্যে এটারও প্রমাণ আছে। ddx of e to the power x ছিল e to the power x, এটারও মূল নিয়মের সাহায্যে উদাহরণে করা আছে, প্রমাণটা দেখে নিবে। e to the power mx m e to the power mx ln x 1 by x log x 1 by x log a base e sin x cos x minus sin x tan x sec square x cot x minus cos x square x ddx of sec x ছিল sec x tan x এবং cosec x ছিল minus cosec x cot x। সো শিক্ষার্থীরা আমার এখানে মূলত আমি যে জিনিসটা তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো যে আমার এখানে এই যে দেখো ax আর নিচে হলো x এর সাপেক্ষে অন্তরীকরণ, হ্যাঁ x এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে নিচেরটাকে আমরা বলছি স্বাধীন। আমি এটা চাইলে y এর সাপেক্ষেও করতে পারি, z এর সাপেক্ষেও করতে পারি, যা রেজাল্ট যাই আসুক, কিন্তু আমি নিচেরটা হলো স্বাধীন, আর উপরে আমাকে যাকে অন্তরীকরণ করতে বলবে ঠিক তাকেই করতে হবে, অর্থাৎ দিস ইজ ডিপেন্ডেন্ট। এটাই হলো আমার এখানে মূল জিনিসটা। dy by dx, এখানে y টা কি x টা কি, y টা হলো অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x টা হলো স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো সো শিক্ষার্থীরা আমরা এখানে এই সূত্রগুলো একটু দেখে নিব, বইয়ে আছে, আমরা সব জায়গায় আছে। ঠিক আছে, এবং এগুলা মূল নিয়মের সাহায্যে আমরা মোর অর লেস সবগুলাই মূল নিয়মের সাহায্যে প্রমাণ করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আরো কিছু প্রপার্টি ddx of u plus v, অর্থাৎ দুইটা ফাংশন যদি আমার যোগ আকারে থাকে সেটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে সেটা আমরা এইভাবে আমরা অন্তরীকরণ করব, u কে আলাদাভাবে x এর সাপেক্ষে প্লাস v কে আলাদাভাবে x এর সাপেক্ষে। সিমিলারলি ফর বিয়োগের জন্য একই কথা, বাট গুণের জন্য কি ঘটবে, গুণের জন্য আমার এখানে কি ঘটবে, u কে স্থির রেখে আমরা v কে অন্তরীকরণ করব, অর্থাৎ যেটা আমার অপারেটর d by dx টাকে বলা হয় ডিফারেনশিয়াল অপারেটর। তো এই ডিফারেনশিয়াল অপারেটরের ডান দিকে যেটা থাকবে এটা কি আমরা অন্তরীকরণ করব, আর বাম দিকে যেটা থাকবে অর্থাৎ এটাকে আমি স্থির রাখবো। ঠিক আছে, প্লাস আবার v কে স্থির রেখে u কে অন্তরীকরণ। তাহলে শিক্ষার্থীরা এখানে u এবং v কাকে ধরবো, যেহেতু গুণ আকারে আছে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটাকে
স্থির রেখে অপরটাকে অন্তরীকরণ করব। এরপরে প্লাস আবার যেটাকে অলরেডি একবার অন্তরীকরণ করেছি আবার এটাকে স্থির রেখে অপরটাকে অন্তরীকরণ করব। এটাই হলো আমার গুণের শর্ত। যদি আমার তিনটা ফাংশন থাকে তাহলে কিভাবে করতে হবে? প্রথমে এই ইউভি কে একটা ধরতে হবে আর ডাব্লিউ কে একটা। অর্থাৎ আমার সূত্র কিন্তু বেসিক্যালি দুইটার জন্য, কিন্তু যদি আমার চলক যদি আমার ফাংশন যদি আমার তিনটা থাকে তখন যে কোনো দুইটাকে একটা ধরতে হবে, ইউ ধরতে হবে, আর একটাকে ডাব্লিউ কে আমি ভি ধরলাম। তাহলে ইউভি কে ঠিক রেখে ডাব্লিউ, তারপরে ইউ ডাব্লিউ কে স্থির রেখে ভি, তারপরে ভি ডাব্লিউ কে স্থির রেখে ইউ। অর্থাৎ ইউভি কে স্থির রেখে এটাকে করলাম, ইউ ডাব্লিউ কে স্থির রেখে ভি কে করলাম, আবার ভি ডাব্লিউ কে স্থির রেখে ইউ কে করলাম। এটা একটা সুন্দর সিস্টেম। বা আমরা দুইটা করে করতে পারি। এই যে আমি যে কথাটা বলেছি যে দুইটাকে একটা ধরে আবার এটাকে ইউভি মেথড, অর্থাৎ দুইবার ইউভি মেথড এখানে আমরা ইউজ করতে পারি। এটা একটা প্রসেস। আর যদি তিনটা সূত্র ব্যবহার করি তাহলে এইভাবেও সম্ভব। এই দুইটাকে ঠিক রেখে এটাকে, আবার ভি ঠিক রেখে ইউ ডাব্লিউ কে স্থির রেখে ভি কে, আবার ভি ডাব্লিউ কে স্থির রেখে ইউ কে। অর্থাৎ একটাকে যখন করব তখন অপর দুইটা স্থির থাকবে। এটা হলো আমার গুণের শর্ত। তারপরে আসো ভাগের শর্ত। আমরা যদি আমার দুইটা ফাংশন যদি আমার ভগ্নাংশ আকারে থাকে তবে এখানে কথা আছে যে ফাংশন দুইটা ভিন্ন হইতে হবে। হ্যাঁ, যেমন উপরেরটা হলো ত্রিকোণমিতিক ফাংশন, নিচেরটা হলো লগারিদমিক ফাংশন, বা উপরেরটা লনের ফাংশন, নিচেরটা অ্যালজেব্রিক ফাংশন, বা উপরেরটা আমার ত্রিকোণমিতিক ফাংশন আর নিচেরটা আমার লগারিদমিক। যাই হোক, এই কথাটা আমরা আগেও বলেছি। তো অর্থাৎ দুইটা ভিন্ন ফাংশন যদি আমার ভাগ আকারে থাকে তাহলে আমার শর্তটা কি? নিচে হবে ভি স্কয়ার, অর্থাৎ হর স্কয়ার, হর স্কয়ার, আর উপরে হবে হর ডিভাইড ডিএক্স অফ লব মাইনাস লব ডিভাইড ডিএক্স অফ হর। এটা কিন্তু আবার এই গুণের সাথে মিলাইলে হবে না। উপরেরটা একদম কংক্রিট জিনিস। প্রথমেই হর কে স্থির রাখবো, লবকে অন্তরীকরণ, মাইনাস লবকে স্থির রেখে হরকে অন্তরীকরণ। অর্থাৎ আগে করতে হবে আমার এই লবকে অন্তরীকরণ, তারপরে করব হরকে। তাহলে লবকে যখন অন্তরীকরণ করব তখন হরটা ফিক্সড, আবার হরকে যখন অন্তরীকরণ করব তখন লবটা ফিক্সড। অর্থাৎ আমি প্রথমে কাকে করব? লবকে, মাইনাস তারপরে হরকে। এই যে বিষয়টা আমার ভি ডিভাইড ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিভাইড ডিএক্স অফ ভি ডিভাইডেড বাই ভি স্কয়ার। এগুলা ব্যাখ্যা আমার বইয়ে দেওয়া আছে, কিভাবে আমরা প্রমাণগুলো আসছে, সূত্রগুলো। ঠিক আছে, ডি বাই ডিএক্স অফ ইউ বাই ভি, এটা ভাগের সূত্র। তো আমরা গুণের শর্ত দেখলাম, ভাগের সূত্র দেখলাম, যোগ বিয়োগটাও দেখলাম। তো আমরা ঠিক এই প্রসেসে শিক্ষার্থীরা আমরা বিভিন্ন ফাংশনের ছোট ছোট করে আমরা অন্তরীকরণ করব। ঠিক আছে, তো আমরা একটা অঙ্ক দেখি কিভাবে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ফাংশনের অন্তরীকরণ করব। একটা স্লাইডে আমরা একটু দেখে নিই। দেখো, একটা ফাংশন কি আছে? ডি বাই ডিএক্স ax স্কয়ার প্লাস bx প্লাস c। অর্থাৎ এটা একটা অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন বা এটাকে আমরা বলতে পারি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা এখানে আমরা শিখেছি যে সূত্র শিখছি যে ddx অফ c ইনটু f অফ x। c টা যদি ধ্রুবক হয় আর fx যদি fx এর সাথে যদি c গুণ আকারে থাকে তাহলে আমার ধ্রুবকটা সবসময় অন্তরীকরণের বাহিরে থাকবে। তাহলে এটাকে বাইরে রেখে x স্কয়ার কে যদি আমরা x টু দি পাওয়ার n এর সূত্র দ্বারা অন্তরীকরণ করি তাহলে কত হয়? n x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে 2x। তাহলে এটা গুণ আকারে থাকবে, এটা ফিক্সড থাকবে। b কে ঠিক রেখে x এর অন্তরীকরণ কত? 1, আমরা সূত্রের চার্টে দেখিয়েছি। আর ধ্রুবকের অন্তরীকরণ 0। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আমরা তিনটাকে যদি আলাদা আলাদা অন্তরীকরণ করি, মাঝখানে যোগ বিয়োগের বেলায় মাঝখানে চিহ্ন যা আছে তাই থাকবে। ঠিক আছে, তাহলে আমার 2x, এই যে আমার b টাকে আলাদা রাখলাম, তাহলে x কে অন্তরীকরণ করলে 1 আর c কে করলে 0। তাহলে আমার রইল কি? 2ax প্লাস b।
এরকম শিক্ষার্থীরা আমরা ছোট ছোট ফাংশনের অন্তরীকরণ করব। আমরা বেশিরভাগ আমরা x টু দি পাওয়ার n এর যে সূত্রটা, এটাই আমাদের প্রয়োগটা বেশি হবে। এছাড়াও আমাদের sin x cos x tan x ln x e টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x প্রত্যেকটা ফাংশনের অন্তরীকরণের ফলাফলগুলা, অন্তরীকরণের সূত্রগুলো আমাকে মনে রাখতে হবে। তো সো আমার এখানে আমরা অ্যালজেব্রিক ফাংশনটাকে কি ব্যবহার করে x টু দি পাওয়ার n এর সূত্র ব্যবহার করে আমরা এটাকে অন্তরীকরণ করলাম। তো এই ধরনের আমাদের ধরো যে আরো ছোট ছোট ফাংশন 8x3, ঠিক আছে, 8x3 minus 7x to the power half plus 2x to the power minus 3/2 plus 3। এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে c f of x, অর্থাৎ 8টা ফিক্সড থাকবে আর x কিউব কে অন্তরীকরণ করব, 7টা ফিক্সড থাকবে x to the power half কে অন্তরীকরণ করব, 2টা ফিক্সড থাকবে x to the power minus 3/2 কে অন্তরীকরণ করব, আর 3 এর অন্তরীকরণ ধ্রুবকের অন্তরক 0। তাহলে 8টাকে ফিক্সড রেখে x কিউব, x টু দি পাওয়ার n এর সূত্র n x টু দি পাওয়ার n minus 1, তাহলে 3 সামনে আসবে x টু দি পাওয়ার 3 minus 1, হাফ সামনে আর 7টা ঠিক থাকবে, হাফ সামনে আসবে x টু দি পাওয়ার হাফ minus 1, 2টা ফিক্সড থাকবে, এটা ডিফারেন্সিয়েশনের সামনে থাকবে, বাম পাশে থাকবে, আর n x টু দি পাওয়ার n minus 1, অর্থাৎ minus 3/2 x টু দি পাওয়ার minus 3/2 minus 1। ঠিক আছে, এই দেখো, তাহলে 8টা বাইরে রাখলাম d by dx of x cube, 7টা বাইরে রাখলাম d by dx of x to the power half, 2টা বাইরে রাখলাম d by dx of x to the power minus 3/2, আর 3 কে অন্তরীকরণ। তাহলে আমার x কিউব এর অন্তরীকরণ কত হবে? তাহলে 3x to the power 3 minus 1, অর্থাৎ 3x স্কয়ার। এটার অন্তরীকরণ হাফ x to the power half minus 1, এটার অন্তরীকরণ minus 3/2 x to the power minus 3/2 minus 1, আর এটা 0। ওকে, এই দেখো, তাহলে 3x স্কয়ার হাফ 7 ইনটু হাফ x টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তাহলে হাফ থেকে 1 বিয়োগ করলে কত? মাইনাস হাফ, মাইনাস 3/2 x টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1, তার মানে কি মাইনাস 5/2, আর এটা 0। তাহলে এইভাবে আমরা অ্যালজেব্রিক ফাংশনগুলোকে কিভাবে অন্তরীকরণ করলাম, যে একটা অ্যালজেব্রিক ফাংশন কোনো ধ্রুবক যদি গুণ আকারে থাকে তাহলে সেটা যেরকম আছে সেরকমই থাকবে, ঠিক আছে। আর এটা হলো আমার প্রায় একটা দুটা সূত্র, যে আমার এখানে দেখো 8টা বাইরে আছে, 7টা বাইরে থাকবে, 2টা বাইরে থাকবে, ঠিক আছে। আর এখানে শুধু ধ্রুবক থাকলে তার অন্তরীকরণ 0। ওকে, দিস ইজ দ্য রেজাল্ট। শিক্ষার্থীরা, আমরা এই যে ছোট ছোট ফাংশনের অন্তরীকরণ গুলা একটু বাসায় প্র্যাকটিস করব। এগুলা আসলে প্র্যাকটিস, এগুলা হলো যে যত বেশি করবে তত তোমার ক্লিয়ার হবে। যে একটা অঙ্ক দিয়েই তুমি সব বুঝতে পারবে বিষয়টা তা না, তোমাকে পর্যাপ্ত পরিমাণে অঙ্ক করতে হবে। বইয়ের সব অঙ্ক সলভ করতে গেলে দেখবা যে নতুন নতুন জিনিসগুলো আসছে, এবং সেটা এই সূত্রের আলোকে আমরা করার চেষ্টা করব। ওকে, এখন আসো, দেখো এরকম আর একটা ফাংশন দিলাম। এখানে কি কি আছে দেখো, অ্যালজেব্রিক x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার x log a base x, তিনটা সূত্রই আমি জানি, ঠিক আছে, এবং মূল নিয়মের সাহায্যে এগুলা প্রমাণও আমরা করেছি। তাহলে d by dx of x to the power 4 d by dx of e to the power x, 4টা বাইরে আছে, 4টা বাইরে আছে, কাকে করছি? log a base x কে। তাহলে x to the power 4 এটা কোন সূত্র? x to the power n এর সূত্র, n x to the power n minus 1, e to the power x এর সরাসরি e to the power x, আর log a base x এর অন্তরীকরণ 1/x log a base e, এটা আমার সূত্র সরাসরি ফর্মুলা দিয়ে। দেখো n x to the power n minus 1, 4x to the power 4 minus 1, d by dx of e to the power x, e to the power x হয়। আর এখানে 4টা বাইরে আছে, log a base x কে অন্তরীকরণ করলে 1/x log a base e, এটা সরাসরি আমার সূত্র। এখানে আমার বাড়তি কোনো কাজ নেই, যেগুলো আমার সরাসরি সূত্রে পড়ে যাবে আমরা সেটা ওই অনুযায়ী আমরা এখানে লিখে ফেলবো। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। আর একটা প্রবলেম দেখি। হ্যাঁ, এইখানে দেখো, এটা আবার দিয়েছি দুইটা ফাংশন, e to the power x, এটা হলো আমার সূচকীয় ফাংশন, sin x এটা ত্রিকোণমিতিক ফাংশন। দুইটা ফাংশন কি আকারে আছে?
গুণ আকারে। সো গুণ আকারে যদি থাকে তাহলে আমরা প্রথমে যে কোনো একটাকে স্থির রেখে আরেকটাকে করব, অর্থাৎ dx এর বাম পাশে থাকবে যাকে আমি স্থির রাখবো, আর ডান পাশে থাকবে যাকে আমি অন্তরীকরণ করব। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী আমরা e⁻x কে বাম পাশে রেখে sin x কে অন্তরীকরণ করলাম, প্লাস মাঝখানে অলওয়েজ প্লাস। আবার এইবার sin x কে তো অন্তরীকরণ একবার করা হয়ে গেছে, সো sin x টা স্থির থাকবে, আবার e⁻x কে অন্তরীকরণ করব। তাহলে এটা হলো আমার গুণের একটা অ্যাপ্লিকেশন, তোমাদেরকে দেখাইলাম কিভাবে গুণ আকারে থাকলে দুইটা ফাংশন অন্তরীকরণ করে। এটা তো সূত্র, d/dx of sin x cos x d/dx of e⁻x. তো আমরা শিক্ষার্থীরা আমরা কি শিখলাম, যে দুটা ফাংশন যদি গুণ আকারে থাকে আর যোগ বিয়োগ আকারে যদি থাকে তাহলে কিভাবে অন্তরীকরণ করা হয়। ঠিক আছে, এটা কমন মিস। তো যাই হোক শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন ফাংশনের অন্তরীকরণ গুলো একটু দেখলাম। এখন আমরা আরেকটু ইয়াতে যাই। হ্যাঁ, এটা অবশ্য একবার আমাদের দেখানো হয়ে গেছে। হ্যাঁ, এই স্লাইডটা আবার দুইবার তোমাদেরকে শো করা হয়ে গেছে। যাই হোক, আমরা এই প্রবলেমটা আমরা বিভিন্ন যোগ আকার বা বিয়োগ আকারে থাকলে অন্তরীকরণ এবং গুণ আকারে থাকলে অন্তরীকরণ। ওকে, আসো এখন আসো ভাগ আকারে থাকলে, অর্থাৎ উপরে হলো x², এটা অ্যালজেব্রিক ফাংশন, নিচে হলো tan x, এটা ত্রিকোণমিতিক ফাংশন। অর্থাৎ দুইটা ফাংশন যদি আমার ভাগ আকারে থাকে বা ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমার শর্তটা কি, v² হবে নিচে আর উপরে হবে v/dx of u minus u/dx of v, যেখানে uটা হলো আমার লব আর vটা হলো হর। অর্থাৎ প্রথমে আমি লবকে অন্তরীকরণ করব মাইনাস হরকে অন্তরীকরণ করব। সো লবকে যখন করব তখন হরটা ফিক্সড থাকবে, হরকে যখন করব তখন লবটা ফিক্সড থাকবে। এই যে, তাহলে tan x নিচে tan x হোল স্কয়ার, উপরে tan x d/dx of x², অর্থাৎ প্রথমে লবকে তারপরে হরকে অন্তরীকরণ। তাহলে u/v এর সূত্র ব্যবহার করে আমরা অন্তরীকরণ করছি। d/dx of x² x⁴n এর সূত্র 2x, আর d/dx of tan x হলো sec²x। সো এটা সিম্পল জিনিস, আমরা ছোট্ট একটা ভগ্নাংশ আকারে আছে। তবে শর্ত আছে এখানে, শিক্ষার্থীরা মনে রাখবে ভগ্নাংশের হর এবং লব দুটো ভিন্ন ভিন্ন ফাংশন হতে হবে, তাহলে এটা ভাগের সূত্রটা অ্যাপ্লাই হবে, সেম ফাংশন হলে হবে না। আরো কিছু দেখো, এখানে ভাগ পদ্ধতি ব্যবহার করে আমরা অন্তরীকরণ করব। তো শিক্ষার্থীরা আরেকটা কথা মনে রাখবে, আমার অন্তরীকরণ যখন করতে দিবে এখানে কিন্তু উল্লেখ থাকবে না যে গুণ পদ্ধতিতে করো বা ভাগ পদ্ধতিতে করো, এই কথাটা কিন্তু আমাকে উল্লেখ করা থাকবে না। এটা আমি ফাংশনটা দেখে বুঝতে হবে যে এটা কি গুণের শর্ত ব্যবহার করব না ভাগের শর্ত, এটা আমি ফাংশনটা দেখে বুঝতে হবে। এই জন্যই আমরা বলেছি যে গুণের বেলায় খেয়াল করব যে দুইটা ভিন্ন ভিন্ন ফাংশন গুণ আকারে আছে কিনা, আর ভাগের বেলায় ব্যবহার করব যে দেখবো যে দুইটা ভিন্ন ভিন্ন ফাংশন ভাগ আকারে আছে কিনা, হর এবং লবের দুইটা ভিন্ন ফাংশন কিনা। সো তখন আমরা গুণের শর্ত বা ভাগের শর্তটা অ্যাপ্লাই করব। যেমন ধরো এখানে উপরে x sin x গুণ আকারে আছে, আবার নিচে 1 + cos x, সো এই দুইটা ফাংশন আবার ভাগ আকারে আছে। তো সো আমরা কি করলাম, প্রথমে ভাগের সূত্র ব্যবহার করলাম। প্রথমে ভাগের সূত্র, নিচে হলো হর স্কয়ার, উপরে হর ddx of log minus log ddx of হর। এখন এটাকে অন্তরীকরণ করতে যাই আবার x sin x, এখানে আবার গুণের শর্ত, অর্থাৎ এট এ টাইম আমি এই অঙ্কটার মধ্যে ভাগের শর্ত ব্যবহার করব, আবার এই অংশটার জন্য এই যে x sin x এই অংশটার জন্য আমি আবার গুণ অ্যাপ্লাই করব, গুণের শর্ত, অর্থাৎ uv। ঠিক আছে, দেখো কি করতেছি, 1 + cos x, x কে ঠিক রেখে sin x কে করলে কত cos x, প্লাস sin x কে ঠিক রেখে x কে করলে 1। বুঝা গেছে অঙ্কটা? এখানে আবার এখানে গুণের শর্ত, অর্থাৎ x কে ঠিক রেখে sin x কে অন্তরীকরণ করো, x ddx of sin x প্লাস sin x ddx of x। এটা আমরা স্লাইডে আমরা একটা লাইন বাড়াই নাই, আমরা এখানে সরাসরি অ্যানসারটা লিখে ফেলেছি, তো তোমরা একটু বুঝে নিও।
ঠিক আছে, x কে ঠিক রেখে sin x এর অন্তরীকরণ cos x প্লাস sin x কে ঠিক রেখে x এর অন্তরীকরণ 1 1, ঠিক আছে। এরপরে আসো x sin x, 1 কে করলে 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় 0, আর cos x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় মাইনাস sin x, 0 মাইনাস sin x, এটাকে একবারে লিখলাম মাইনাস sin x। এখন আমি গুণ করে দিই, গুণ করে দিলে আমার ফলাফল অনেকটা এই ধরনের আসে। এখন আমি এখানে x cos স্কয়ার আর x sin স্কয়ার, x কমন নিলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার 1, তাহলে x প্লাস x cos x প্লাস sin x প্লাস sin x cos x, ঠিক আছে। তো এখন আমি চাইলে এখানে একটু কমন নিতে পারি, একটু কমন নিয়ে নেই। হ্যাঁ, এখানে x কমন নিয়েছে, cos স্কয়ার প্লাস sin স্কয়ার, তা সো আমার এই ধরনের একটা টার্ম আসলো x, এটা হলো এটা হয়ে গেল 1, তারপরে আবার কমন নিয়েছি, তাহলে দুইটা সেম, 1 প্লাস cos x 1 প্লাস cos x, x প্লাস sin x। এতে আমার লাভ হলো কি 1 প্লাস cos x একটা কমে গেল, উপরে একটা নিচে দুইটা, তো সো আমার অ্যান্সার কি দাঁড়াইলো x প্লাস sin x বাই 1 প্লাস cos x। তো সো শিক্ষার্থীরা আমরা এখানে এই অঙ্কটা দ্বারা আমরা শিখলাম এটা টাইম আমরা ভাগ এবং গুণ দুইটা শর্তই আমরা অ্যাপ্লাই করলাম। সো শিক্ষার্থীরা আমরা যোগ বিয়োগ এবং গুণ ভাগে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করি সেটা আমরা দেখলাম, বিভিন্ন সূত্রগুলো একটু দেখলাম। হ্যাঁ, এখন আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি, সেটা হলো যে আমার এই হ্যাঁ আচ্ছা আরেকটা অঙ্ক রয়ে গেছে আমার, sin x plus cos x divided by √1 plus sin 2x। এটা দেখো, এই অঙ্কটা দেখলে কিন্তু মনে হয় যে দুইটা ভিন্ন ফাংশন এখানে ভাগ আকারে করতে হবে, কিন্তু শিক্ষার্থীরা একটা কথা মনে রাখবে, সব অঙ্ক যেহেতু আমার এখানে বলা থাকবে না যে কোন প্রক্রিয়াটা আমরা ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমার উপস্থিত যে নলেজটা, আমার বিভিন্ন ফাংশন যত বেশি আমরা প্র্যাকটিস করব তখনই আমরা বুঝে যাব যে কোনটা কোন পদ্ধতিতে করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে √1 প্লাস sin 2x, ত্রিকোণমিতিতে আমি বারবার একটা কথাই সবসময় বলি যে ক্যালকুলাস এর 95% কাজই হলো আমার ত্রিকোণমিতি। সো ত্রিকোণমিতির সূত্র যে না জানবে সে অন্তরীকরণ বা যোগজীকরণ যেখানেই যাবে সেখানে সে আটকে যাবে তার ত্রিকোণমিতির সূত্রের কারণে। এখানে আমরা দেখো 1 প্লাস sin 2x, এটাকে আমরা সরাসরি লিখতে পারি cos x প্লাস sin x হোল স্কয়ার। কিভাবে? 1 এর পরিবর্তে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x লেখা যায়, sin 2x এর পরিবর্তে 2 sin x cos x লেখা যায়, তাহলে কি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র যায়। ঠিক আছে, তো শিক্ষার্থী একটু দেখে নেই, এই যে ঘটনাটা ঘটছে দেখো, 1 এর পরিবর্তে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin 2x এর শর্ত 2 sin x cos x, এতে কি দাঁড়াইলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্রটা চলে আসলো, তাহলে cos x প্লাস sin x হোল স্কয়ার। তাহলে স্কয়ার এবং রুটে কাটাকাটি গেল, কাটাকাটি যায় উপরে নিচে সেম হয়ে গেল, তারপরে ভাগ করে দিলাম, ভাগ করে দেওয়াতে আমার কত আসছে 1। তাহলে কি দাঁড়াইলো বিষয়টা, d by dx of sin x plus cos x by √1 plus sin 2x হলো ইকুয়ালস টু d by dx of 1, তাহলে রেজাল্ট কি 0। তো এই অঙ্কটা তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যে আমরা খালি ভগ্নাংশ আকারে থাকলেই যে এটা ভাগ পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কথা নেই। এতে অঙ্কটা আমার ভাগ পদ্ধতি ব্যবহার করলে হবে ঠিকই, তখন আমার অঙ্কটা লেন্দি হয়ে যাবে। এই জন্য আমরা একটু কৌশলগুলো খেয়াল করবো, ত্রিকোণমিতির সূত্র দ্বারা প্রয়োগ করে এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করব, এটা ভাঙানোর চেষ্টা করব, যে এখানে দেখি না এটাকে আমরা ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে এটাকে একটু রিসাইজ করা যায় কিনা। যদি রিসাইজ করা যায় তাহলে দেখবে যে আমার ফাংশনটা রাশিটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, তখন দেখবে যে আমার অন্তরীকরণটা একদম পানির মতো সহজ হয়ে গেছে। কিন্তু আমি যদি সব জায়গায় যদি আমার ফর্মুলা একেবারে ডাইরেক্ট যে একটা ভাগ আছে ভাগ করতে যাই, তাহলেই দেখবে যে আমি প্রবলেম পড়ে গেছি। সেই জন্য আমাকে মনে রাখতে হবে অন্তরীকরণ বা যোগজীকরণ, এখানে আমার ত্রিকোণমিতি অ্যাপ্লাই করাটা বা ত্রিকোণমিতির সূত্রগুলোকে ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ। ওকে, আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি। এখানে দেখো সংযোজিত ফাংশনের অন্তরীকরণ, আমরা
বেসিক্যালি আমার আজকে টার্গেট ছিল আমি সংযোজিত ফাংশনের অন্তরীকরণটা দেখাবো, কিন্তু এটা দেখাতে গেলে আমাকে একটু পিছনের কথাগুলো বলতে হয়, সেই জন্য আমরা এতক্ষণ এই জিনিসগুলা আলোচনা করলাম। দেখো সংযোজিত ফাংশন জিনিসটা কি, ডিফারেন্সিয়েশন অফ কম্পোজিট ফাংশন। আমরা এটা ফাংশন চ্যাপ্টারে আমি তোমরা ফাংশনের ক্লাসটা দেখো, ওখানে আমার কম্পোজিট ফাংশন জিনিসটা কিরকম, চিহ্নটা আমরা কিভাবে প্রকাশ করি। এই যে দেখো, এই যে দেখো, এফ এক্স যদি সাইন এক্স হয় আর জি এক্স যদি এক্স কিউব হয়, তাহলে এফ কম্পোজিট জি অফ এক্স, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। তাহলে জি এক্স কত, এক্স কিউব, আর এফ এক্স কত, সাইন এক্স। তাহলে এফ জি এক্স কত হবে, জি এক্স হলো এক্স কিউব, সো এই এক্স কিউবটা আবার এফ এ ঢুকে যাবে, এফ ফাংশনে এটাকে মার্জ করে দিব। তো এফ এ আছে সাইন এক্স আর জি এক্স হলো এক্স কিউব, তাহলে সাইন এর এক্স এর জায়গায় এক্স কিউব বসে যাবে। তো সো আমার এই দুইটা ফাংশনকে কম্পোজিট আকারে লিখলে আমার ফাংশনটা হলো সাইন এক্স কিউব, এটাকে বলে কম্পোজিট ফাংশন। একইভাবে আবার দেখো জি অফ এফ অফ এক্স, তাহলে এখানে এফ এক্স আগে, জি পরে, তাহলে এফ এক্স কত, সাইন এক্স। এবার সাইন এক্সটা চলে যাবে জি এক্স এর মধ্যে, তাহলে জি এক্স আছে এক্স কিউব, তাহলে এক্স এর জায়গায় সাইন এক্স বসায় দাও, তাহলে সাইন কিউব এক্স। তাহলে এটা হলো আমার দুইটা সংযোজিত ফাংশন বা কম্পোজিট ফাংশন তোমাদেরকে দেখাইলাম। তাহলে শিক্ষার্থীরা এই কম্পোজিট ফাংশনকে আমরা কিভাবে অন্তরীকরণ করবো, অর্থাৎ একটার ভিতরে আরেকটা ফাংশন, ফাংশনটা হলো সাইন, আবার এখানে আছে এক্স কিউব, তাহলে এই ধরনের ফাংশন গুলাকে আমরা কিভাবে অন্তরীকরণ করবো একটু দেখব। এই যে কিছু সংযোজিত ফাংশনের আমরা এক্সাম্পল দিয়েছি, যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার 5, ln x plus 3 হোল স্কোয়ার, sin 3x, cot x by 2, ln cos 2x। এই ধরনের ফাংশন গুলাকে বলা হয় সংযোজিত ফাংশন। তো সো এই ধরনের ফাংশন গুলাকে আমরা কিভাবে অন্তরীকরণ করব এটা একটু দেখে নিই। একটু থিওরামটা দেখে নেই, যে y যদি f of z হয় এবং z যদি gx হয়, z এবং x এর ফাংশন, অর্থাৎ y equals to f of z, f of g of x হলে dy by dx, dy by dz into dz by dx। এই যে দেখো, এটাকে বলে চেইন রুল। কি বলে, চেইন রুল। dy by dx equals to একবার z এর সাপেক্ষে আবার z কে x এর সাপেক্ষে। উপপাদ্যটিকে কি বলে, চেইন রুল। আমরা চেইন রুলের ব্যাখ্যাটা কি, dy by dx, তাহলে y কে z এর সাপেক্ষে, z কে x এর সাপেক্ষে। তো সো আমরা এখানে y একটা ফাংশন ধরে নিব, একটা ফাংশন fz, আর এটা আর z হলো g of x, দুইটা ফাংশন। তাহলে একটার মধ্যে আরেকটাকে যদি, দুইটাকে যদি আমরা কম্পোজিট করে দিই, তাহলে f of g of x, f of g of x, এটাকে অন্তরীকরণ করলে আমরা এভাবে চেইন রুল অনুযায়ী করব। এই কোণাটা dy, y কে z এর সাপেক্ষে আবার z কে x এর সাপেক্ষে, তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়ালো, dy by dx। ঠিক আছে, এটা চেইন রুল। এটা ব্যাখ্যাটা একটু দেখে, এখানে একটু দেখে নেই কিভাবে ব্যাখ্যাটা দিছে। দেখো, x পরিবর্তিত হয় x প্লাস h, z পরিবর্তিত হয় z প্লাস k, y পরিবর্তিত হয় y প্লাস w, যেন y প্লাস w ইকুয়ালস টু f অফ z প্লাস k এবং z প্লাস k ইকুয়ালস টু g অফ x প্লাস h। এইগুলো একটু দেখে নাও, এগুলা মূল নিয়মের শর্ত অনুযায়ী আমরা এখানে করব। dy by dx, তাহলে y কি হলো, f অফ g অফ x, কম্পোজিট হয়ে গেল। y কি হলো, f অফ g অফ x, তাহলে f অফ g অফ x এর জায়গায় x প্লাস h মাইনাস f অফ g অফ x ডিভাইডেড বাই h, লিমিট h টেন্ডস টু 0। তারপরে লিমিট h টেন্ডস টু 0, g অফ x প্লাস h, এটার পরিবর্তে কি হলো, z প্লাস k, g অফ x প্লাস h কি হলো, f অফ z প্লাস k, আর g অফ x হলো z, g অফ x কত, z। দেখো এখানে g অফ x হলো z, আর এখানে f অফ g অফ x প্লাস h, তাহলে z প্লাস k, z পরিবর্তিত হয়ে z প্লাস k। ঠিক আছে, তাহলে এখানে একটা বাড়তি আমরা নিচে k দিলাম, এখানে আবার উপরে একটা k দ্বারা গুণ করলাম।
আবার এখানে কে কে আমরা জেড প্লাস কে মাইনাস জেড লিখে দুইটা আলাদা আলাদা ফাংশনে আমরা বিভক্ত করলাম। করার পরে আমরা লিমিট বসাই দিব। লিমিটের নিয়ম কি, প্রত্যেকটা ফাংশনের সাথে লিমিট h টেন্ডস টু 0 যাবে। এই যে এখানে আমরা লিমিটটা বসাই দিলাম। বসাই দেওয়াতে এখন কি হলো, জেড জেড কাটা কে বাই এইচ। এই যে তাহলে আমার h টেন্ডস টু 0 হলে g of x plus h টেন্ডস টু gx, আর z plus k টেন্ডস টু z, k টেন্ডস টু 0। তাহলে আমার বিষয়টা কি দাঁড়াইলো, যে দুইটার মধ্যেই আমি লিমিট বসাই দিলাম। সরি, তাহলে এটা হলো z plus k minus f of z, এটা হলো আমার dy বাই, এটা হলো আমার dy বাই dz, কার সাপেক্ষে, z এর সাপেক্ষে, ddz of fz, ddz of fz, আর এটা হলো ddx of gx। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আমরা একসাথে লিখতে পারি dy বাই dx ইকুয়ালস টু dy বাই dz ইনটু dz বাই dx। এই চেইন রুলটা আমরা অঙ্ক করার সময় ব্যবহার করব। তাহলে চেইন রুল আমরা একাধিক ফাংশন, দুইটা না তিনটার বেলাও হতে পারে, তিনটা, y ইকুয়ালস টু f1, z ইকুয়ালস টু f2, t ইকুয়ালস টু f3। ঠিক আছে, তাহলে সবার শেষেরটা কি, x। তাহলে আমি আমার মূলত ফাংশনটা হলো y ইকুয়ালস টু y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা z ধরে নিলাম, একটা t ধরে নিলাম। তাহলে z ধরে ওইটাকে z এর সাপেক্ষে, আবার z কে t এর সাপেক্ষে, আবার t কে x এর সাপেক্ষে। তো ফাইনালি আমার কি হলো, dy বাই dx। এটা কার বেলায়, তিনটা ফাংশনের বেলায়। এর আগে দেখাইছি আমরা দুইটা ফাংশনের বেলায়। এর আগে কি ছিল, কি, দুইটা ফাংশনের বেলায়, dy বাই dz, dz বাই dx। আর এখন হলো আমার তিনটা ফাংশনের বেলায়, dy বাই dz, dz বাই dt, dt বাই dx। এটা হলো আমার চেইন রুল। একটা एग्जांपल দেখাই চেইন রুল। y ইকুয়ালস টু ফাংশন অফ z, z ইকুয়ালস টু gx, z এবং x এর ফাংশন। তাহলে dy বাই dx, dy বাই dz ইনটু dz বাই dx। একটা एग्जांपल দেখাই, এটা দুইটা চলকের। ঠিক আছে, sin কিউব x, x এর সাপেক্ষে। তাহলে আমি কি করছি, প্রথমে y ইকুয়ালস টু sin কিউব x। ভালো কথা, এই sin x টাকে আমি ধরে নিলাম z। তাহলে z কে আমি এখন x এর সাপেক্ষে করি, dz বাই dx হলো cos x। তাহলে sin x কে যেহেতু আমি z ধরছি, তাহলে y ইকুয়ালস টু কত, z কিউব। তাহলে dy বাই dz কত, 3z স্কয়ার। ওকে, তাহলে y ইকুয়ালস টু z কিউব, dy বাই dz হলো 3z স্কয়ার। ঠিক আছে, তাহলে z আবার কাকে ধরছি, sin x কে ধরছি। দেখো z কাকে ধরছি, sin x কে, sin x কে ধরে অন্তরীকরণ করছি। তাহলে y ইকুয়ালস টু z কিউব। তাহলে dy বাই dz কত, 3z স্কয়ার, তাহলে 3 sin স্কয়ার x। তাহলে সো আমরা চেইন রুল অনুযায়ী বসাই, dy বাই dx ইকুয়ালস টু dy বাই dz ইনটু dz বাই dx। তাহলে dy বাই dz এর মান কত, 3 sin স্কয়ার x, আর dz বাই dx কত, cos x, অর্থাৎ 3 sin স্কয়ার x ইনটু cos x। তাহলে এই ধরনের ফাংশন থাকলে, আমরা সংযোজিত ফাংশন থাকলে আমরা এইভাবে আমরা চেইন রুল দিয়ে করব। এটা হলো বোঝার জন্য তোমাদেরকে চেইন রুলটা কি, এটা কিন্তু এটাকে আমরা অঙ্ক করার সময় কিন্তু আমরা এইভাবে যদি করতে যাই তাহলে আমার অঙ্কটা অনেক বড় হয়ে যায়। এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি যে কিভাবে আমরা চেইন রুলটাকে অ্যাপ্লাই করব। কিন্তু আমরা বাস্তবে যখন আমরা অঙ্ক করব, আমাদের এত সংক্ষিপ্ত সময়ে আমরা যখন অঙ্কটা করতে যাব, তখন এত কিছু আমাদের পক্ষে করা সম্ভব হবে না। তখন আমরা কি করব, প্রথমে x টু দি পাওয়ার n এর জন্য করব, অর্থাৎ n x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 3 সামনে আসবে, sin টু দি পাওয়ার 3 মাইনাস 1 x, 3 sin স্কয়ার x। আবার sin x কে করতে হবে। আমি প্রথমে n এর জন্য করছি, তারপরে sin কে করছি, কত, cos x। এটা হলো আমার শর্টলি আমরা এটা করব, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা কিন্তু আমার আসছে চেইন রুল থেকে। তাহলে আমরা এরকম চেইন রুলটাও বুঝবো, কিন্তু অঙ্ক করার সময় আমরা এটাকে বিকল্প নিয়মে শর্টকাটে আমরা অঙ্কটা করব।
তাহলে আমার এই ধরনের ফাংশনটা কি sin কিউব x, প্রথমে x টু দ্য পাওয়ার n এর জন্য, তারপরে আবার sin এর জন্য। ঠিক আছে, ওকে। দেখো আরেকটা অঙ্ক, ln of sin 2x। তাহলে আগে ln এর জন্য, তারপরে sin এর জন্য, তারপরে আবার 2x এর জন্য। কিন্তু এটাকে আমরা চেইন রুল দিয়ে একটু বুঝাই। ধরি y ধরলাম ln sin 2x কে, z ধরলাম sin 2x কে, এবং t ধরলাম 2x কে। তাহলে y ইকুয়ালস টু, যেহেতু এটাকে z ধরছি, তাহলে ln z, dy বাই dz কত, 1 বাই z। যেহেতু আমরা ln এর সূত্র কি ddx of ln x 1 বাই x, 1 বাই z। তাহলে আবার z এর মান কত, sin 2x, 1 বাই sin 2x। ওকে, sin 2x কে আবার ধরছি t, তাহলে sin t। তাহলে dz বাই dt কত, cos t। আবার t ধরছি 2x কে, তাহলে cos 2x। dt বাই dx, এটাকে আবার x এর সাপেক্ষে কত হয়, 2। ddx of x 1, 2টা স্থির থাকবে। এখন আমি এই সবগুলাকে চেইন রুলে নিয়ে আসি। dy বাই dx কত, dy বাই dz, dz বাই dt, dt বাই dx। তাহলে dy বাই dz এর মান কত, 1 বাই sin 2x। dz বাই dt এর মান কত, cos 2x। আর dt বাই dx কত, 2। এখন তিনটা মিলাই আমার রেজাল্ট হলো ddx of ln sin 2x equals to 2 cot 2x, cos by sin cot 2x। এখন শিক্ষার্থীরা, আমরা এখানে তোমাকে চেইন রুলটা ব্যবহার শিখাইলাম, কিন্তু পরীক্ষার খাতায় আমরা অঙ্ক করতে গেলে, আমরা এইভাবে করতে গেলে আমার অনেক সময় সাপেক্ষ হবে। সেই জন্য আমরা বিকল্প ভাবে প্রথমে ln এর জন্য, তারপরে sin এর জন্য, তারপরে 2x এর জন্য। তাহলে প্রথমে ln এর জন্য, ln এটাকে আমি ভিতরেরটাকে x ধরে নিলাম, ln x 1 বাই x, অর্থাৎ 1 বাই sin 2x। আবার sin 2x কে করব, sin 2x কে করলে cos 2x, আবার 2x কে করব, cos 2x কে করলে 2। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমি পরীক্ষায় আসলে এইভাবেই করব, কিন্তু এটা কোত্থেকে আসলো, কেন, এটা সিস্টেমটা হলো আমার চেইন রুলের মাধ্যমে এটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, আরেকটা एग्जांपल দেখো, এটাও আমরা শর্টকাট নিয়মেই করেছি, কিন্তু এটা আমরা ইচ্ছা করলে চেইন রুলের সাহায্যে করতে পারি। প্রথমে sin স্কয়ারের জন্য, তাহলে প্রথমে স্কয়ারের জন্য করলে x স্কয়ার কত, 2x। তাহলে sin স্কয়ার x কে অন্তরীকরণ করলে 2 sin x, আবার sin x কে করলে cos x। তাহলে x হিসাবে কাকে ধরছি, ln sec x। তাহলে আবার ln sec x এ করি, তাহলে আবার ln sec x কে করলে 1 বাই sec x, আবার sec x কি করব, sec x tan x। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা যদি বিকল্প নিয়মটা যদি করি তাহলে কি দাঁড়ায়, প্রথমে স্কয়ারের জন্য 2 sin x, আবার sin x কে করলে cos x। তাহলে x হিসেবে কাকে ধরছি, ln sec x কে। তাহলে এই x কে আবার করো, ln sec x কে। তাহলে ln sec x কে যখন করতে যাব, তখন আমার সূত্র আছে ln x এর, ln sec x এর কোনো সূত্র আমার জানা নাই। তাহলে আমরা কি করব, x হিসেবে কাকে ধরবো এখানে, sec x কে। তাহলে ln x কত, 1 বাই x, অর্থাৎ 1 বাই sec x। তাহলে sec x কে আমি কি হিসাবে ধরছি, x হিসাবে ধরছি, আবার sec x এর করতে হবে, ddx of sec x। এটা হলো আমার চেইন রুল। কিন্তু আমি যদি এটাকে যদি ভাঙায় করতে চাই চেইন রুলের নিয়ম অনুযায়ী, তাহলে আমার এখানে এই y ধরতে হবে sin স্কয়ার ln sec x কে, z ধরতে হবে ln sec x কে, আর t ধরতে হবে sec x কে। এখন তারপরে আমরা y কে z এর সাপেক্ষে করি 2 sin z cos z, z এর মান বসাই ln sec x। তারপরে dz বাই dx 1 বাই dz বাই dt। তাহলে আমরা এখন এটাকে আবার এই 1 বাই ln t, t ধরছি কাকে, sec x কে, অর্থাৎ 1 বাই sec x। এরপরে আবার t ধরছি sec x কে, dt বাই dx। তার মানে x এর সাপেক্ষে করলে sec x tan x। তো সো এই sec x tan x হলো dt বাই dx, 1 বাই sec x হলো dz বাই dt, আর এটা হলো dy বাই dz। অর্থাৎ এই যে আমরা এটাকে যদি আমরা এই যে চেইন রুল দিয়ে যদি করি, তাহলে y ধরতে হবে
sin স্কয়ার ln sec x কে, z ধরতে হবে ln sec x কে, আর t ধরতে হবে sec x কে। তারপরে প্রত্যেকটাকে এটাকে z এর সাপেক্ষে, এটাকে t এর সাপেক্ষে বসাইয়া এই মানটা z এর সাপেক্ষে অন্তরীকরণ কইরা এই z এর মানটা t এর সাপেক্ষে অন্তরীকরণ কইরা t এর মানটা তারপরে আবার t কে x এর সাপেক্ষে অন্তরীকরণ, এইভাবে তিনটা পার্টে অন্তরীকরণ করে এরপরে সবগুলাকে আমরা গুণ করে দিয়ে একটা রেজাল্ট পাবো। এটাই হলো আমার চেইন রুল। কিন্তু প্র্যাকটিক্যালি এটা আসলেই করা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা এটাকে একটু বুঝে নিই। প্রথমে আমরা y ধরবো পুরাটাকে, z ধরবো ln sec x কে, আর t ধরবো sec x কে। y ধরবো sin স্কয়ার ln sec x কে, z ধরবো ln sec x কে, আর t ধরবো sec x কে। তারপরে আমরা dy বাই dz, z এর মানটা বসাবো, তারপরে dz বাই dt, t এর মানটা বসাবো, তারপরে dt বাই dx। এটা হলো চেইন রুলের মাধ্যমে করলে। কিন্তু এত সময় আমরা পরীক্ষার হলে আমরা দিতে পারি না, এই জন্য আমরা বিকল্প পদ্ধতিটাই ব্যবহার করব। যাই হোক শিক্ষার্থীরা, আমরা সংযোজিত ফাংশন কিভাবে একটার পর একটা করব সেটাই আজকে আমরা আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আরেকটা প্রবলেম দেখো, এটাও একটা এক ধরনের সংযোজিত ফাংশন এবং এখানে গুণের শর্ত এখানে ব্যবহৃত হয়েছে। আমরা ডিগ্রিকে কখনোই অন্তরীকরণ করতে পারি না, আমরা এটাকে প্রথমে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। রেডিয়ানে কনভার্ট করলাম, করে আমরা দেখতে পেলাম যে এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে, একটা হলো পাই এক্স বাই 90, একটা হলো cos পাই এক্স বাই 90। তাহলে আমরা এখানে ইউভি সূত্র ব্যবহার করে দেই, পাই এক্স বাই 90 কে ঠিক রেখে এটাকে, আবার cos পাই এক্স বাই 60 কে ঠিক রেখে এটাকে। এখানে আবার দেখো cos পাই এক্স বাই 60, তাহলে আমার এটাও একটা কম্পোজিট ফাংশন। আমার সূত্র জানি আমরা cos x এর, তো সো এখানে আমরা পাই এক্স বাই 60 কে আবার অন্তরীকরণ করতে হবে। আমরা সূত্র জানি, হ্যাঁ এই যে বিষয়টা, এটা একটা ওয়ান কাইন্ড অফ কম্পোজিট ফাংশন। তো সো আমরা কি করেছি, এখানে একটু ইয়ে করে নেই, এখানে অন্তরীকরণ করলে মাইনাস সাইন পাই এক্স বাই 60, আবার পাই এক্স বাই 60 কে করলে পাই বাই 60। তো সো পাই বাই 60 টা আমরা বাইরে চলে আসবে। ঠিক আছে, অন্তরীকরণটা একটু লক্ষ্য করো। তাহলে আমার শিক্ষার্থীরা কি দাঁড়ালো, পাই এক্স বাই 90, এখানে মাইনাস সাইন পাই এক্স বাই 60, এটাকে করলে পাই বাই 60, আবার পাই বাই 90 হ্যাঁ ইনটু 1। তো সো আমরা এখন পাই বাই 60 টা যেহেতু কনস্ট্যান্ট, এটা সামনে চলে আসবে। হ্যাঁ, সামনে চলে আসলে আমরা পাই এক্স বাই 60 এটাকে যদি আগে লিখি, মাইনাস পাই এক্স বাই, যেহেতু পাই বাই 90 আমি কমন নিয়ে নিছি, তাহলে পাই এক্স বাই 60 সাইন পাই এক্স বাই 60 প্লাস কস পাই এক্স বাই 60। শিক্ষার্থীরা সরি, তাহলে আমরা কমন নিলাম পাই বাই 90 কে, তাহলে রইল কি পাই এক্স বাই 60। হ্যাঁ, এটা যেহেতু ধ্রুবক এটা সামনে নিয়ে আসছে। ঠিক আছে, এটা একটা ছোট একটা এক্সাম্পল। এরকম আরেকটা এক্সাম্পল আছে, ddx অফ লন। আমরা প্রথমে লনের জন্য অন্তরীকরণ করব, এটাকে এক্স হিসাবে ধরবো। হ্যাঁ, আবার এটাকে অন্তরীকরণ করব, এটাকে অন্তরীকরণ করতে যে আবার এক্স কে করলে 1, আবার রুটের জন্য, তো ddx অফ রুট এক্স কত 1/2 রুট এত। এরপর আবার রুট ওভারের ভিতরে ফাংশনটাকে অন্তরীকরণ, অর্থাৎ এটাও একটা সংযোজিত ফাংশন। প্রথমে লনের জন্য, তারপরে এক্স মাইনাস এটাকে করব, ব্র্যাকেটের ভিতরে ফাংশনটাকে আবার অন্তরীকরণ করব, এক্স কে করব, তারপরে আবার রুটের জন্য 1/2 রুট, আবার রুট ওভারের ভিতরে ফাংশনটাকে আবার। ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ সংযোজিত ফাংশনের একটা এক্সাম্পল। সো যাই হোক শিক্ষার্থীরা, আজকে তোমরা সংযোজিত ফাংশন এবং বিভিন্ন ফাংশনের অন্তরীকরণগুলো একটু দেখেছো। আমরা সংক্ষিপ্ত ভাবে আরো কিছু ক্লাস নিব। আসলে সব অঙ্ক অন্তরীকরণের তো অনেক অঙ্ক, সব অঙ্ক তো স্লাইডে দেখানো একটু জটিল। যাই হোক তোমরা, আমি যতটুকু চেষ্টা করেছি যে বিভিন্ন ফাংশনের অন্তরীকরণগুলা এবং সংযোজিত ফাংশনকে কিভাবে অন্তরীকরণ করে সেটা দেখাইলাম। এখন তোমরা প্র্যাকটিস করবে, আমরা আগামী ক্লাসে আবারও অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।